হুম। আমাদের আশেপাশের সবচেয়ে দীর্ঘস্থায়ী অলস মানুষটি হয়তো এমন কেউ নন, যিনি সারা দিন সোফায় শুয়ে টিভি দেখছেন। হ্যাঁ, আমরা সাধারণত অলসতা বলতে তো সেটাই বুঝি। ঠিক, মানে ধরুন, সবচেয়ে অলস মানুষটি হয়তো সেই ব্যক্তি যিনি দিনে 12 ঘন্টা কাজ করছেন, মানে ক্রমাগত ইমেইলের পর ইমেইল রিপ্লাই দিচ্ছেন। মিটিংয়ের পর মিটিং করছেন। একদম, নিজেকে ভীষণ ব্যস্ত রাখছেন, কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে তার আসল লক্ষ্যের দিকে তিনি এক পাও এগোতে পারেননি। হুম, এটা একটা চমৎকার দৃষ্টিভঙ্গি। আমরা সাধারণত অলসতাকে কেবল কাজের অভাব বা স্থিমিরতা হিসেবেই দেখতে অভ্যস্ত। কিন্তু আধুনিক জীবনে আসল সমস্যাটি কাজের অভাব নয়। তাহলে আসল সমস্যাটা কি? সমস্যা হল অনুৎপাদনশীল অলসতা, মানে আনপ্রোডাক্টিভ লেজিনেস। নিজেকে এমন সব রুটিন বা সহজ কাজে ব্যস্ত রাখা, যা আসলে কোনো অর্থবহ ফলাফল নিয়ে আসে না। মানে ওই ট্রেডমিলে দৌড়ানোর মতো আর কি। ঠিক তাই, প্রচুর ঘাম ঝরছে, এনার্জি খরচা হচ্ছে, মনে হচ্ছে অনেক কাজ হচ্ছে। কিন্তু বাস্তবে গন্তব্যের দিকে 1 ইঞ্চিও অগ্রগতি হচ্ছে না। একদম ঠিক বলেছেন। ঠিক, এই ট্রেডমিলের উদাহরণটাই আজকের আলোচনার মূল ভিত্তি। আজকে আমাদের এই গভীর আলোচনার বিষয়বস্তু হল দি আর্ট অফ লেজিনেস বইটি থেকে পাওয়া কিছু অসাধারণ সূত্র। হুম, এই বইয়ের ইনসাইটগুলো আসলেই দারুণ। হ্যাঁ, তো আমাদের আজকের লক্ষ্য শুধু কিছু তথ্যের স্তূপ ঘাটা নয়, বরং অলসতাকে জয় করে কিভাবে প্রতিদিন নিজের মনকে প্রশিক্ষিত করার জন্য কার্যকর বা অ্যাকশনেবল পদক্ষেপ নেওয়া যায় তা বের করা। কারণ লক্ষ্য অর্জনের পথে আসল বাধা কাজের অভাব নয়, বরং ওই অনুৎপাদনশীল অলসতা। ঠিক আছে, চলুন বিষয়টির গভীরে যাওয়া যাক। অবশ্যই। আমি একটা কথা শুরুতেই যোগ করতে চাই। এটি কেবল একটি মোটিভেশনাল আলোচনা নয়, হুম হুম বরং এটি এমন একটি ব্লুপ্রিন্ট যা আমাদের মনস্তত্ত্বকে পরিবর্তন করে সেলফ ডিসিপ্লিন বা আত্মনিয়ন্ত্রণ গড়ে তুলতে সাহায্য করবে। দারুণ। তো এই ব্লুপ্রিন্ট বা রূপরেখার একদম শুরুতেই যে বিষয়টি নজরে আসে তা হল দায়িত্ববোধের ধারণা। মানে উৎস উপাদানে বলা হয়েছে নিজের জীবনের দায়িত্ব একান্তই নিজের। শুনতে খুব সাধারণ মনে হলেও এর মনস্তাত্ত্বিক গভীরতা অনেক। অন্য কেউ আমাদের সফল হওয়ার জন্য কাজ করে দেবে না। ঠিক, ব্যাপারটা অনেকটা নিজের গাড়ি ড্রাইভ করার মতো। মানে স্টিয়ারিং হুইলে অন্য কাউকে বসিয়ে দিলে গন্তব্যে পৌঁছানোর আশা করা তো বোকামি, তাই না? একদম সঠিক উদাহরণ। আমরা অবচেতনভাবেই প্রায়শই আশা করি যে অন্য কেউ এসে আমাদের পথ সহজ করে দেবে। কিন্তু নিজের জীবনের মালিকানা নিজের হাতে নেওয়ার এই যে বোধ, এটাই পরিবর্তনের প্রথম ধাপ। হ্যাঁ, আর ভুলগুলো কোনো বিপর্যয় নয়। বরং একটা ভুল হলো শেখার সুযোগ। আসল ব্যর্থতা তো তখনই যখন মানুষ চেষ্টাই করে না। কিন্তু দায়িত্ব নেওয়ার এই মানসিক ভিত্তি তো নিজে থেকেই কাজগুলোকে সহজ করে দেয় না। অলসতা দূর করতে আমরা যারা শুনছি তারা ঠিক আজ থেকেই কি করতে পারি? এই প্রক্রিয়ার একটি অত্যন্ত শক্তিশালী হাতিয়ার হল রাতের বেলা মাত্র 10 মিনিটের একটি রুটিন। মাত্র 10 মিনিট? হ্যাঁ, ঘুমানোর আগে 10 মিনিট সময় বের করে মূলত সারাদিনের কাজের একটি ঘণ্টাভিত্তিক হিসাব লিখতে হবে। মানে সকাল থেকে রাত পর্যন্ত কি অর্জন করা হলো আর কি করা গেল না তার একটা তালিকা। ঠিক, এটি মূলত পরের দিন সকালের কাজের ভিত্তি তৈরি করে দেয়। এর পেছনে একটি বড় স্নায়বিক কারণ আছে। কিন্তু আমরা তো অনেক সময় অনেক বড় টু ডু লিস্ট বানিয়ে ফেলি, তারপর হতাশ হই। একদম তাই। মানে ধরুন 20টা কাজের একটা বিশাল লিস্ট করা হলো। পরের দিন যখন দেখা যায় অর্ধেক কাজও হয়নি, তখন তো কাজের প্রতি আরও অনীহা চলে আসে। এর সমাধান কি? যদি আমরা এটিকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তাহলে দেখব যে লম্বা তালিকা করাটা আসলে এক ধরনের মানসিক সান্ত্বনা। ব্রেনকে ধোঁকা দেওয়ার একটা উপায় মাত্র। একদম। তাই লিস্টকে ছেকে মাত্র 3টে হাই ভ্যালু বা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজের নামে আনতে হবে। মাত্র 3টে কাজ? হ্যাঁ, এই 3টি কাজ এমন হবে যা সম্পন্ন হলে জীবনের সবচেয়ে বড় ইতিবাচক প্রভাব পড়বে। যখন কাজের সংখ্যা কমিয়ে আনা হয়, তখন সিদ্ধান্তহীনতাজনিত ক্লান্তি অনেকটাই কমে যায়। বুঝতে পেরেছি। এটি শুধু দিন পরিকল্পনা নয়, এটি নিজের জীবনের মালিকানা নেওয়ার একটি রিচুয়াল। বিষয়টা খুবই পরিষ্কার। কিন্তু প্রতিদিন এই 3টি কাজ করা বা নতুন রুটিন মেনে চলা তো সবসময় আরামদায়ক নয়। অবশ্যই না। তাহলে কিভাবে এই অস্বস্তিকে জয় করা যায়? মানে আমাদের মস্তিষ্ক তো সবসময় সেই পুরনো আরামদায়ক রুটিনেই ফিরে যেতে চাই। হ্যাঁ, কারণ গ্রোথ বা উন্নতি স্বভাবতই একটি অস্বস্তিকর প্রক্রিয়া।
কমফোর্ট জোন নিরাপদ হলেও এটি আমাদের পূর্ণ সম্ভাবনায় পৌঁছানোর পথে সবচেয়ে বড় বাধা। এখানেই বিষয়টি আরও অনেক বেশি রোমাঞ্চকর হয়ে ওঠে, কারণ আমরা যখনই নতুন কোনো চ্যালেঞ্জ নিই, প্রথম কয়েকদিন খুব উৎসাহ থাকে। তারপর হঠাৎ একদিন ছন্দপতন হয়। ঠিক তাই। আর সেই একদিনের ছেদ থেকেই আমরা আবার পুরনো আরামদায়ক অলসতায় ফিরে যাই। এই ধারাবাহিকতা ধরে রাখার কোনো উপায় বইটিতে আছে কি? হ্যাঁ, লেখক 2 ডে রুল বা 2 দিনের নিয়মের কথা বলেছেন। নিয়মটি ভীষণ সহজ। সেটা কি? পরপর 2 দিন কোনো ভালো অভ্যাস বাদ দেওয়া যাবে না। একদিন জিমে যাওয়া মিস হতে পারে, কারণ জীবন অপ্রত্যাশিত। হ্যাঁ, তা তো বটেই। কিন্তু পরপর 2 দিন মিস করলে সেটি একটি নেতিবাচক প্যাটার্ন বা আরামদায়ক জড়তায় ফিরিয়ে নিয়ে যায়। ব্রেন তখন স্থবিরতার দিকে নতুন করে অভ্যস্ত হতে শুরু করে। বাহ, এটা তো দারুণ একটা নিয়ম। যারা শুনছেন তাদের উদ্দেশ্যে বিষয়টি একটু সহজ করে বলতে চাই। প্রতিদিন নিজের কমিটমেন্ট ধরে রাখাটা হলো স্থবিরতার বিরুদ্ধে একটা বড় বিজয়। একদিন কোনো কারণে মিস হলেও পরের দিন দ্বিগুণ জেদ নিয়ে ফিরে আসতে হবে। একদম তাই। রুটিন হলো, নিয়মও হলো, কিন্তু কাজ শুরু করার আগের যে ভয় বা আলসেমি, মানে প্রোক্রাস্টিনেশন, তার কি হবে? প্রোক্রাস্টিনেশন বা দীর্ঘসূত্রিতাকে অনেকেই শুধু সময় ব্যবস্থাপনা সমস্যা বলে মনে করেন, কিন্তু আসলে এটি একটি আবেগ নিয়ন্ত্রণের সমস্যা। মানে কাজটা ঠিকমতো করতে না পারার ভয়? হ্যাঁ, এখানে ১৯৫৫ সালে দ্য ইকোনমিস্ট পত্রিকায় প্রকাশিত সি মর্থকোট পার্কিনসনের একটি বিখ্যাত সূত্রের কথা বলা যায়, যাকে পার্কিনসন্স ল বলা হয়। পার্কিনসন্স ল? হ্যাঁ, সূত্রটি হল, একটি কাজের জন্য যতটুকু সময় বরাদ্দ থাকে, কাজটি শেষ হতে ঠিক ততটুকুই সময় লাগে, বা বলা যায় কাজটি সম্প্রসারিত হয়। এটি অনেকটা রাবারের মতো। 2 ঘন্টার একটি কাজের জন্য যদি 1 সপ্তাহ সময় দেওয়া হয়, তবে মানসিকভাবে কাজটি বিশাল আকার ধারণ করে। এবং ব্রেইন ওই পুরো 1 সপ্তাহ ধরে কাজটার জন্য এক ধরনের অহেতুক মানসিক চাপ তৈরি করে। ঠিক। তো এর সমাধান কি তাহলে? সমাধান হল কঠোর ডেডলাইন সেট করা। যখন কাজের জন্য সময় কমিয়ে দেওয়া হয়, তখন ব্রেন শুধু প্রয়োজনীয় বিষয়গুলোর ওপর মনোযোগ দিতে বাধ্য হয়। আর এই মনোযোগ ধরে রাখার জন্য কোনো নির্দিষ্ট কৌশল আছে কি? হ্যাঁ, প্রোডাক্টিভিটি হ্যাক হিসেবে পোমোডোরো টেকনিকের কথা বলা হয়েছে। 25 মিনিট সম্পূর্ণ গভীর মনোযোগে কাজ এবং এরপর 5 মিনিটের একটি ছোট বিরতি। 25 মিনিট কেন? এর পেছনে কি কোনো সাইকোলজি আছে? কারণ এতটুকু সময় ফোকাস করতে ব্রেনের অ্যামিগডালা বা ভয়ের কেন্দ্র ভয় পায় না, প্রতিরোধটা কমে যায়। দারুণ একটা হ্যাক। কিন্তু আমরা অনেকেই তো মনে করি 25 মিনিট শুধু একটা কাজে ফোকাস না করে একসাথে অনেকগুলো কাজ করলে সময় বাঁচে, মানে মাল্টিটাস্কিং আর কি। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে নিয়ে আসে। আমরা কি আসলেই একসাথে অনেক কাজ করতে পারি? আমি তো পড়েছি মাল্টিটাস্কিং করাটা আধুনিক জীবনে খুব দরকারি। আসলে মাল্টিটাস্কিং মূলত একটি মিথ। আমাদের মস্তিষ্ক একসাথে একাধিক কাজ সমান দক্ষতায় করতে পারে না। সত্যি? হ্যাঁ, আমরা আসলে যেটা করি তা হলো খুব দ্রুত টাস্ক সুইচিং বা এক কাজ থেকে আরেক কাজে লাফিয়ে বেড়ায় মাত্র। আর এই টাস্ক সুইচিংয়ের ফলেই তো আমাদের মানসিক ক্লান্তি বাড়ে, তাই না? ঠিক ধরেছেন। প্রতিবার মনোযোগ পরিবর্তন করলে আমাদের মস্তিষ্ক প্রচুর গ্লুকোজ পুড়িয়ে ফেলে, ফলে কাজের মান কমে যায়। ও আচ্ছা, তার মানে দিনের শুরুতে সবচেয়ে কঠিন কাজ দিয়ে শুরু করা উচিত, যাতে বিজি ওয়ার্ক ট্র্যাপ বা শুধু ব্যস্ত থাকার ফাঁদ থেকে বাঁচা যায়। একদম ঠিক। দিনের শুরুতে মস্তিষ্কের উইল পাওয়ার সবচেয়ে তরতাজা থাকে। সেই সাথে 5 মিনিট রুল বা 5 মিনিট রুলের কথাও এখানে যোগ করতে চাই। যে কাজগুলো 5 মিনিটের কম সময় করা সম্ভব, সেগুলো সাথে সাথে করে ফেলা উচিত। হ্যাঁ, যাতে মনের ভেতর কাজের জঞ্জাল জমে না থাকে। যেমন একটা ছোট ইমেলের উত্তর দেওয়া বা টেবিলটা গুছিয়ে ফেলা। ছোট কাজগুলো সাথে সাথে করে ফেললে ব্রেন একটা ছোট ডোপামিন হিট পায়, তাই না? একদম, যা বড় কাজগুলোর জন্য একটা মানসিক গতিশীলতা তৈরি করে। তাহলে এই সবকিছুর আসল অর্থ কি দাঁড়ায়? মানে আমরা একা একা অনেক নিয়ম মানলাম, রুটিন করলাম, ডেডলাইন সেট করলাম, কিন্তু আমাদের চারপাশের মানুষজন, মানে আমাদের সোশ্যাল সার্কেল, যদি আমাদের লক্ষ্যের সাথে মানানসই না হয়, তবে কি হবে? পরিবেশের প্রভাব এটি অকল্পনীয়ভাবে শক্তিশালী। আমাদের পারিপার্শ্বিক অবস্থা এবং সোশ্যাল সার্কেল আমাদের কাজের গতি ও মাইন্ডসেট অবচেতনভাবে নির্ধারণ করে। কিভাবে? আমাদের মস্তিষ্কে মিরর নিউরন থাকে, যা আশেপাশের মানুষদের আচরণ নকল করে। যারা উচ্চাকাঙ্ক্ষী নয় বা সাধারণ মানের কাজেই সন্তুষ্ট, তাদের সাথে থাকলে তাদের ওই বৈশিষ্ট্যগুলো আমাদের মাঝেও সংক্রমিত হতে পারে।
তার মানে কি আমরা আমাদের এমন বন্ধুদের এড়িয়ে চলব বা বাদ দিয়ে দেব যারা খুব একটা সফল নয়? এখানকার সবচেয়ে চমকপ্রদ বিষয়টি হল বইটিতে কিন্তু কাউকে বাদ দেওয়া বা এক্সক্লুশনের কথা বলা হচ্ছে না, তাহলে কি বলা হয়েছে? বরং এটি হল ইনক্লুশন বা অন্তর্ভুক্তির ব্যাপার। এমন মানুষদের জীবনে বেশি করে জায়গা দেওয়া যারা শুধু কথাই বলে না, কাজও করে, মানে ডুয়ার্সার। আচ্ছা, মানে যারা কাজ করে তাদের আশেপাশে থাকলে আমাদের মিরর নিউরনগুলো ইতিবাচক কাজের ধরন নকল করবে। ঠিক তাই। আর কার উপদেশ গ্রহণ করা উচিত সে ব্যাপারে অত্যন্ত সিলেক্টিভ হতে হবে। যে ব্যক্তি নিজে নির্দিষ্ট কোনো পথে হাঁটেননি, তার উপদেশ ভালো উদ্দেশ্যে দেওয়া হলেও তা খুব একটা কার্যকরী নাও হতে পারে। বুঝতে পেরেছি। এটা অত্যন্ত যৌক্তিক। তাহলে আজ আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম তার একটা সারসংক্ষেপ করা যাক। যারা শুনছেন তাদের জন্য আজ থেকেই শুরু করার একটা স্টেপ বাই স্টেপ প্ল্যান বা কর্ম পরিকল্পনা তুলে ধরতে চাই। হ্যাঁ, সেটা খুব ভালো হবে। ১. আজ রাতে ১০ মিনিট সময় নিয়ে আগামীকালের ৩টি প্রধান কাজের তালিকা করা। ২. যে কোনো ভালো অভ্যাস ধরে রাখতে টু-ডে রুল প্রয়োগ করা। ৩. মাল্টিটাস্কিং বাদ দিয়ে ২৫ মিনিটে পোমোডোরো টেকনিক এবং ছোট কাজের জন্য 5 মিনিট রুল ব্যবহার করা। ৪. দিনের সবচেয়ে কঠিন কাজটি আগে করা এবং ফোন সাইলেন্ট রাখা। আর ৫. নিজের সোশ্যাল সার্কেল সম্পর্কে সচেতন হওয়া। একদম নিখুঁত একটি সারাংশ। এই পদক্ষেপগুলো দৈনন্দিন জীবনের অংশ করে নিতে পারলে অনুৎপাদনশীল অলসতার শেকল ভাঙা সম্ভব। আজকের এই গভীর আলোচনা যদি ভালো লেগে থাকে এবং কাজে আসে তবে অবশ্যই চ্যানেলটি বা শোটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আলোচনাটি শেষ করার আগে একটি চিন্তা জাগানিয়া প্রশ্ন রেখে যেতে চাই। হ্যাঁ, অবশ্যই বলুন। আমাদের বর্তমান অভ্যাসগুলো যদি অতীতের ছোট ছোট সিদ্ধান্তের ফলাফল হয়, তবে আজকের এই ছোট ছোট অলস মুহূর্তগুলো সন্তর্পণে আমাদের জন্য কেমন ভবিষ্যৎ নির্মাণ করছে ভেবে দেখবেন।